কোনো প্রপাগান্ডা নয়। বামফ্রন্ট সরকারের সময় 2 বছর এরকম হয়েছিল যে বিজয়া দশমী এবং মহরম একদিন, এবং 1 বছর হয়েছিল যে একাদশীর দিন মহরম। বামফ্রন্ট সরকারকে বন্ধ করতে হয়নি কোনোটাই, না তাজিয়া না ভাসান, কারণ না বামফ্রন্ট জানতো বাংলার হিন্দু মুসলমান একে অপরের শত্রু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু মনে করেন বলে এই জিনিস করেছে। আই বেগ টু ডিফার। শতরূপ সম্পূর্ণ ভুল তথ্য দিচ্ছে, আমি বলছি সম্পূর্ণ অসত্য তথ্য দিচ্ছে, অনিচ্ছাকৃত হয়তো। হ্যাঁ, এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা সহ সমস্ত সংবাদপত্রের কাটিং। 17ই অক্টোবর 1983 সাল, সেদিন সপ্তমী ছিল। আমি আবার বলছি ও ভুল তথ্য দিয়েছে, এই জন্য আরো একটু পিছিয়ে যাই। 1982 সাল 24শে অক্টোবর, সেখানে বামফ্রন্ট সরকার, মেক নো মিস্টেক, সমস্ত সংবাদপত্রের সাক্ষ্য বহন করছে। তখন এবিপি আনন্দ ছিল না, তাহলে আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতাম। সেইখানে শনিবার মহাকরণে আমি পড়ছি আনন্দবাজার পত্রিকা থেকে, প্রশান্ত সুর সাংবাদিকদের তথ্য জানান, কারণ তখন জ্যোতি বসু ছিলেন না, বাইরে ছিলেন প্রশান্তবাবু, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র সচিব রথীন সেনগুপ্ত, রাজ্য পুলিশের ডিজি গোপাল মজুমদার এবং কলকাতার পুলিশ কমিশনার নিরুপম সোন সহ পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এবং তারপর প্রশান্তবাবু, মানে যিনি কার্যকরী মুখ্যমন্ত্রী, অ্যানাউন্স করেন, প্রত্যেকটা শব্দ লক্ষ্য করুন, 27শে অক্টোবর বিজয়া দশমীর দিনও মহরমের কিছু অনুষ্ঠান আছে, ওই সব অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকে দৃষ্টি রাখা হবে, কোট আনকোট। তিনি বলছেন পুজোর কদিন মহাকরণে তার অফিস ইত্যাদি ইত্যাদি। তারপরে তিনি বলছেন মহরম পড়ে যাওয়ায় 28শে এই রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না, সেটা তারা পরদিন 29শে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে পারবেন। এছাড়া তিনি বলছেন দশমীর দিন অর্থাৎ 27শে অক্টোবর রাত 10টার মধ্যে প্রতিমা নিরঞ্জন শেষ করার জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন জানাচ্ছে। তার কারণ মহরম পড়ে যাওয়ায় 28শে রাজ্যের কোথাও প্রতিমা নিরঞ্জন করা যাবে না। তুমি যখন যে দ্বিতীয় যে উদাহরণটা দিলে আমি এটা চেক করবো, যদি আমার ভুল হয়ে থাকে আমি সংশোধন করবো, কিন্তু আমি কথাটা বলিনি। রাত 10টার পরে প্রতিমা নিরঞ্জন করা যায় না, চিরকাল। এখন কি হয় আমরা জানি না, কিন্তু এই নিয়ম চিরকালই বেশিরভাগ ক্ষেত্রে ছিল। তার হাজারটা কারণ আছে, তার ব্যান্ড থেকে শুরু করে ইত্যাদি। এটা অফিশিয়াল অ্যানাউন্স করা হচ্ছে যে মহরমের জন্য। তবে এইটা ঘটনা আমিও সাইডটা বার করছি, বামফ্রন্ট সরকারের সময় কিছু পাবে না, এটাই পাবে। একেবারে মানে 100% সঠিক তথ্য নিশ্চিত হয়েই আপনাদের সামনে বললাম। বামেদের ফাঁপানো ধর্ম নিরপেক্ষতার বেলুন ঠিক এইভাবেই কালকে ভরা নিজের টিভি টক শোয়ে ফাঁস করে দিলেন এবিপি আনন্দের সুমন দে, এবং তার সঙ্গে এটাও কার্যত প্রমাণ করে দিলেন যে বামেরা যতই আপ্রাণভাবে চেষ্টা করুক না কেন মানুষকে বীজমূল তত্ত্ব খাওয়াতে, যেভাবে হোক নো ভোট টু বিজেপি করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমতায় রাখতে, আলটিমেটলি এই রাজ্যে যদি কোনো সেটিং থেকে থাকে, কোনো জোট থেকে থাকে, সেটা সিপে মূল তত্ত্বই একমাত্র জোট। এবং যেন তেন প্রকারেণ আমরা নিজেরা শূন্য হয়ে যেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই রাজ্য থেকে বিজেপিকে আটকাতেই হবে। এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় থাকুন এবং তাকে ক্ষমতায় রাখার জন্য যা যা করার সেটাই করবে। এবং সেই জন্যই কি তারা এই নিদারুণ মিথ্যাচার করে যাচ্ছিলেন? তার সঙ্গে এই প্রশ্নটা উঠে যাচ্ছিল, অনেকেই বলতে শুনছিলাম যে এই রাজ্যের ফেরাতে হাল, ফিরবে নাকি আবার লাল, এই তত্ত্বেই নতুন করে প্রচার শুরু করতে হবে। একবার ভেবে নিন, এই রাজ্যে যেভাবে হিন্দুরা নিপীড়িত নির্যাতিত হচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত, এই বামেরা যদি সত্যিই ক্ষমতায় ফেরে, যদি সত্যিই তৃণমূল কংগ্রেস যায়, এই রাজ্যে হিন্দুদের অবস্থানের কি কোনো পরিবর্তন হবে? বামেরা এতদিন খুব বড় একটা গল্প শোনাতো, যেটা স্বাভাবিকভাবেই তাদের তত্ত্ব, যে তারা নাকি সব থেকে ধর্মনিরপেক্ষ, তারা ধর্মনিরপেক্ষতা ছাড়া কিছু বোঝে না। এই হিন্দু 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 করে বলে RSS কে দেখলেই তাদের নাকি গা ঘিন ঘিন করে, বিজেপিকে তারা সহ্য করতে পারে না। এবং সেই জন্যই, যেহেতু তৃণমূল কংগ্রেসও ধর্মনিরপেক্ষ অবস্থানে আছে, সেই জন্য তৃণমূলের সঙ্গে এক মঞ্চে যেতে নাকি তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। এবং সেই জায়গা থেকে আমরা দেখি বামেরা এবং অতি বামেরা নো ভোট টু বিজেপি তত্ত্ব করে, নিজেদের ভোটটা তৃণমূলকে ট্রান্সফার করে এবং তৃণমূলকে ক্ষমতায় রাখানোর সমস্ত ব্যবস্থা করে। যখন দেশের রাষ্ট্রপতি কে হবে সেই নিয়ে প্রার্থী ঠিক করা হয়, তৃণমূলের প্রার্থীকে মেনে নিতে, তৃণমূলের সঙ্গে একই স্টেজ শেয়ার করতে এই বামেদের কোনো অসুবিধা থাকে না।
এমনকি বিজেপিকে হারাবার জন্য যে শলা পরামর্শের জন্য বৃহত্তর বিরোধী জোটের নামে ইন্ডি নামক পিন্ডি একটি চটকানোর জিনিস তৈরি করা হয়েছিল, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসিমুখে বসে থাকতে, এক প্লেটে বিরিয়ানি খেতে, একসঙ্গে চা খেয়ে পরামর্শ করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র এই রাজ্যে এসেই তাদের মনে পড়ে মমতা এবং শুভেন্দু, বিজেপি এবং তৃণমূল দুজনই সমান শত্রু, কিন্তু মানুষকে এটা খাওয়ানোর চেষ্টা করা হয়। আদতে কি তারা ধর্মনিরপেক্ষ? এর আগেও আমরা দেখেছি যে এক বাম নেতা তার নিজ ধর্মে যে যে মাংস খাওয়া মানা আছে, সেই মাংস প্রকাশ্য রাস্তায় খেয়েছেন, অথচ তাদের দলের অপর এক নেতা তার ধর্মে যে যে মাংসটি খাওয়া নিষিদ্ধ আছে, তিনি ধর্মনিরপেক্ষতার প্রমাণ দিতে সেই মাংস কিন্তু কোনোদিন খাননি। এই নিয়ে বহু বহু বিতর্ক হয়েছে, কিন্তু তা সত্ত্বেও বামেরা নাকি ধর্মনিরপেক্ষ। বামেরা ধর্মনিরপেক্ষ, কিন্তু কিন্তু তারা এই জিনিসটা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ধর্মের ভিত্তিতে যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের জন্য সংরক্ষণ চাই। যদি তোমরা ধর্মনিরপেক্ষই হবে, তাহলে ধর্মের ভিত্তিতে যারা সংখ্যালঘু, সেই তত্ত্বটাই তোমরা কি করে মানো? এইসব বিভিন্ন এতদিন কথা ছিল, কিন্তু তার মাঝখানে বারবারই বামেরা যেটা প্রচার করার চেষ্টা করতো যে দেখো, এই রাজ্যে এখন মুসলিম তোষণ কিছুটা চলছে, সংখ্যালঘু তোষণ কিছুটা চলছে বলে অভিযোগ উঠছে, যেটা হয়তো বিজেপি ক্ষমতায় আসার জন্য অতি হিন্দুত্ববাদ আনার জন্য প্রচার করছে। এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম খুব একটা দোষ টোষ নেই, যত দোষ বিজেপির। আর বিজেপি এলে এই রাজ্যে চাড্ডিরা, গেরুয়াপন্থীরা, তারা চরম অত্যাচার শুরু করবে, যেরকম উত্তরপ্রদেশে নাকি অত্যাচার চলছে, সারা ভারতবর্ষ জুড়েই চলছে। সেই জন্য এই রাজ্যে এইসব যদি ঝামেলা ঝঞ্ঝাট মেটাতে চাও, তোমরা বামেদের ভোট দিতে পারো, আর না হলে বামেদের না দিলেও বিজেপিকে অন্তত ভোট দিও না। কি অদ্ভুত যুক্তি! এবার সেই জায়গায় গতকাল সুমন দে একদম তথ্য প্রমাণ ঘেঁটে, এবং যে কথাটা বললেন আমার খুব ভালো লাগলো, যে তখন 1982 সাল 1983 সাল, সেই সময় তো আর এবিপি আনন্দ ছিল না, তাহলে থাকলে আমি আর্কাইভ থেকে বার করে নিয়ে চলে আসতাম। একথা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবিপি আনন্দের মতো আর্কাইভ এই বাংলায় সংবাদ মাধ্যমে কারোর কাছে আছে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। কিন্তু সুমন দে যে জার্নালিজমটা করেন, দেখুন, এমনিতেই আমি তাকে কিন্তু অত্যন্ত ভালোবাসি। তার কারণ হচ্ছে যে আমরা যারা ইউটিউব জগতে রয়েছি, আমাদেরকে তো কেউই কোনো স্বীকৃতি দেয় না। আমাদের উপর যখন চূড়ান্ত রকম হেনস্থা হয়, যখন চটি পুলিশ চলে এসে আমাদের গ্রেপ্তার করে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়, আমাদের বাড়িতে এসে ভয় দেখায়, দরজা ভেঙে দেয়, যত রকমের নোংরামি আছে সমস্ত কিছু করে, তখন সো কল্ড যে প্রেস ক্লাব আছে, যেখানে ওই 14 তলার নির্দেশে কিছু ল্যাজনারা প্রাণীকে বসিয়ে রাখা হয়েছে, তারা কিন্তু মুখে কুলু পেটে সেলোটেপ এঁটে বসে থাকে। এবং নট অনলি দ্যাট, গোটা বাংলার কোনো প্রিন্ট মিডিয়া, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া এই নিয়ে একটু শব্দ করে না। অথচ বাংলায় যদি কোনো সাংবাদিকের উপর কোনো রকম কোনো হামলা হয়, কোনো রকম কোনো অন্যায় অত্যাচার হয়, তিনি প্রিন্ট মিডিয়ায় থাকুন, ইলেকট্রনিক্স মিডিয়ায় থাকুক, ইউটিউবে থাকুন, ছোট্ট ইউটিউবার হন, আমাদের কিচ্ছু এসে যায় না। আমরা কিন্তু সমস্বরে সেটার প্রতিবাদ করি। একমাত্র এই ঘটনার ব্যতিক্রম দেখেছিলাম এই সুমনদের, যখন আমার উপর অত্যাচার হয়েছিল, যখন শফিকুলের উপর অত্যাচার হয়েছিল, সন্ময়দা, মানবদা, রোজিনা, যার উপরই অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, এই শাসকের যে চোখ রাঙানি সেটা নেমে এসেছে এবং আমাদেরকে অতিষ্ঠ করার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই কিন্তু সরব হয়েছেন এই সুমনদের। এবং সেটা তার পলিসি, তার চ্যানেলের পলিসি, আমি জানি না, কিন্তু তিনি এর সোচ্চার প্রতিবাদ করেছেন কোনো কিছুর তোয়াক্কা না করে, এবং এর খেসারত তাকে দিতে হয়েছে। তাকেও বহুবার এই শাসকের হেনস্থার মুখে পড়তে হয়েছে, কিন্তু তাদের একটা লিগাল সেল আছে, সেখান থেকে অবভিয়াসলি তিনি সেই লিগাল ব্যাটেলটা করছেন, কিন্তু তিনি তার জায়গা থেকে কোনোদিনই সরেননি। এত কথা বললাম যে এই সাংবাদিকতার যে জিনিসটা রয়েছে, মানে টেকনিক্যাল জিনিস বা যতখানি ডিপে গিয়ে অ্যানালিসিস করা, রিসার্চ করা, সেইটা কিন্তু এই সম্বন্ধে অদ্ভুত রকমের ভালো করেন, এবং তারই আর একটা জলজান্ত প্রমাণ তিনি দিলেন। অতীতের অনেক ঘটনা যেগুলো এখন সাধারণ মানুষের কাছে পৌঁছয় না, কেননা অতীতে তো সেই ইন্টারনেট ছিল না। আজকে ইন্টারনেটটা আছে বলে একটা সুবিধা আছে, যতই এইসব চুরি বাটপারি জোচ্চুরি 2 নম্বরই জিনিস হোক না কেন, মানুষের হাতে মোবাইলটা আছে, কোথাও না কোথাও থেকে একটা ভিডিও উঠে যায়, কোথাও না কোথাও থেকে ডকুমেন্টস চলে আসে, এবং সেগুলো মেন স্ট্রিম মিডিয়াতে চেপে যাওয়া হলেও কিন্তু আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় চলে আসে, বা সাধারণ মানুষের কাছে এমনি সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভাইরাল হয়ে যায়, ফলে অনেক বেশি করে এই জিনিসগুলো কিন্তু এক্সপোজ হয়ে যায়। বামেরা ঠিক এই জায়গাটারই একটা ফায়দা ওঠানোর চেষ্টা করে, কেননা তাদের আমলে সেই রকম কোনো এত ইলেকট্রনিক্স মিডিয়াও ছিল না, এইরকম এত টিভি চ্যানেলও ছিল না, ছিল বলতে শুধু দূরদর্শন, যারা মূলত সরকারপন্থী খবর করতে বাধ্য হতো, নাহলে সেখানে চাকরি বাকরি করা যেত না, বেসরকারি টিভি চ্যানেলও ছিল না, আর সোশ্যাল মিডিয়ার কথা তো ছিলই না। ফলে তারা তাদের মতো করে মন গড়া অনেক গালগল্প করে, এবং
আমরা জানি যে এই নব্য প্রজন্ম যারা, তারা কিন্তু এই বামেদের অত্যাচার দেখেনি। এই বামেরা যে কতখানি অসহনীয় অবস্থা করে দিয়েছিল, এই বাংলার অবস্থান কতখানি খারাপ করে দিয়েছিল, সেটা তারা দেখেনি। ফলে এই বামেরা এখন যখন নতুন করে গল্প টল্প দেওয়ার চেষ্টা করে এবং তারা প্রমাণ করার চেষ্টা করে এই যে হিন্দুত্ব হিন্দুত্ব এত করছে, এটা দেশের সর্বনাশ করে দিচ্ছে, এবং সেটার মাধ্যমে বিভিন্ন রকম গাল গল্প ছড়ানো হয়। আমি দেখেছি তরুণ প্রজন্মের অনেকেই সেটাতে প্রভাবিত হন। কিন্তু এই বামেরা যে অ্যাকচুয়ালি কি জিনিস, এবং বারবারই যে আমরা যে কথাটা বলি যে তৃণমূল কংগ্রেস আর কিছুই নয়, বামেদের শ্রেষ্ঠ ছাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বামেরা যেখানে যে জিনিসটা যেভাবে শেষ করেছিল, ঠিক সেইখান থেকে সেই জিনিসটা সেইভাবেই পিক করেছে তৃণমূল কংগ্রেস। যেটা 34 বছর ধরে বামেরা করছিল, এরা 5-7 বছরেই সেটার পিকে পৌঁছে গেছে, সেটাকে আরো 50 গুণ জায়গায় নিয়ে চলে গেছে। সুতরাং যারা এখনো ভাবছেন যে না, এই বিজেপির গন্ডগোল আছে, সত্যিই তো এত হিন্দু হিন্দু কথা বলছে কেন, তারা তারা যদি ভুল করে এই ভুলটা আবার করেন যে তৃণমূলকে সরিয়ে বামেদের নিয়ে আসেন, তাহলে পশ্চিমবঙ্গের যে অবস্থান রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদের যে অবস্থান রয়েছে, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই রাজ্যে যেভাবে নিপীড়িত নিগৃহীত হতে হচ্ছে, ঠিক সেই ঘটনাই ঘটবে। এবং সেখানে পরিষ্কারভাবে তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিলেন যিনি তখন একজন ওই ওয়ার্কিং চিফ মিনিস্টার ছিলেন, কেননা জ্যোতি বসু তখন বাইরে গিয়েছিলেন। প্রত্যেকবার গ্রীষ্ম এলেই এই কলকাতার গরমে তার খুব কষ্ট টষ্ট নাকি হতো, এরকম শুনেছি। তো তিনি চলে যেতেন লন্ডনে, এবং সেই সময় একজন অ্যাক্টিং চিফ মিনিস্টার ছিলেন প্রশান্ত সুর, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে যেহেতু যেহেতু এরকম একটি বিশেষ সম্প্রদায়ের প্রোগ্রাম রয়েছে এবং সেটা বিজয়া দশমীর দিন পড়ছে, সুতরাং সেইখানে রেস্ট্রিকশন থাকছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাণ্ডটি করেছিলেন বলে বিজেপি অভিযোগ করে, বামেরাও কিন্তু সেই কাজটি করেছিলেন। এখন মুশকিল হচ্ছে, ওই ধর্মের অনুষ্ঠানটি প্রত্যেক বছরই তো আর এই ঠিক সুনির্দিষ্টভাবে দুর্গাপুজোর দিন পড়ে না, এটা চেঞ্জ হয়, কেননা চাঁদের মাসের হিসেব এসব ব্যাপার থাকে। তো সুতরাং ওই এক্স্যাক্টলি 365 দিনের হিসেব নয়, প্রত্যেকবারই এটা এগোতে এগোতে থাকে এবং একটা সময় গিয়ে এই দুটো ওভারল্যাপ করে, এবং সেই ওভারল্যাপিংটা অনেক সময় পুজোর দিন হয়ে যায়। সপ্তমীর দিন যেরকম একটা দেখাচ্ছিলেন 1983, এবং তারপর 1982 ঘটনা দেখালেন, যেখানে একেবারে বিজয়া দশমীর দিনই পড়েছিল। সেখানে যদি এই অবস্থান আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থান নিয়েছিলেন, বামেরাও কিন্তু সেই একই অবস্থান নিয়েছিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু করেননি, কিন্তু বললাম না, সিপিএম এর বেস্ট স্টুডেন্টের নাম, সব থেকে ভালো ছাত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং সেখান থেকেই তিনি এইসব তথ্য সমস্ত কিছু পেয়েছেন, শিখেছেন, এবং সেগুলো নিজের মতো আরো ব্যাপক আকারে তিনি প্রচার প্রসার এবং ইমপ্লিমেন্টেশন করছেন। আর তাই আবারও বলছি, যারা 2026-এর নির্বাচনে এখনো ওই বিজেপি তত্ত্ব খেয়ে বসে আছেন, এখনো সেটিং নিয়ে মাথা খারাপ করছেন, বিজেপির এখনো রাজ্য সভাপতি কেন ঘোষণা হলো না, সত্যিই সাদা দাড়ি আর সাদা শাড়ি সেটিং আছে কিনা, এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন, অথচ এই রাজ্যের শাসক দলের উপর বিরক্ত এবং ভাবছেন অল্টারনেটিভ কিছু করবেন, সেই অল্টারনেটিভটা যদি বামেরা হয়, তাহলে তো কি জিনিস হবে সে বুঝতেই পারছেন। আর সেই জায়গায় কংগ্রেস তো বহুদিন আগেই রাহুল গান্ধীর, আমি আলাদা এপিসোড করবো এটা নিয়ে, তারা তো বলেই রেখে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন তাদের সাইনবোর্ড করে দিলেও কোনো অসুবিধা নেই, কেননা রাহুল গান্ধীদের বাংলা নিয়ে কোনো ভাবনা নেই। বাংলা নিয়ে ভাবনা থাকলে অধীর চৌধুরীর প্রচারে অন্তত রাহুল গান্ধীরা কেউ একবার হলেও আসতেন। তাদের একটাই চিন্তা, দিল্লিতে কি করে মসনদ দখল করা যায়, তার জন্য এখানে যা হওয়ার হয়ে যাক, এইসব রাজ্য ভাজ্য তাদের কিছু এসে যায় না। আর তাই সব কিছু ছেড়ে দিলে একটাই অপশন পড়ে থাকে, যদি মনে হয় তৃণমূল খুব ভালো করছে, সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে ভরিয়ে দিয়েছেন, এবং রাজ্যে এই যে চাকরি নেই, ডিএ দেওয়া হয় না, কোনো শিল্প আসে না, আরজিকর কাণ্ড হয়, বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয়, এবং পুলিশ শুধুমাত্র দলদাসের মতো কাজ করে, এগুলো একদম প্রত্যেকটা সঠিক পদক্ষেপ, এবং এইভাবেই রাজ্যটা চলা উচিত, আরো বেশি বেশি করে হওয়া উচিত। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকেই আপনাদের ভোট দেওয়া উচিত। কিন্তু আপনারা যদি এটা নিয়ে বীতশ্রদ্ধ হন এবং মনে করেন যে এর কোনো একটা পরিবর্তন ঘটানোর দরকার আছে, তাহলে তৃণমূলকে তো দিচ্ছেন না, অপশন খুঁজছেন। বামেরা, তারই এক্সটেন্ডেড ভার্সন দেখা যাচ্ছে, মোহাম্মদ সেলিমরা নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে বৈঠক করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ভালোবাসেন। রাহুল গান্ধী বাংলার কথা ভাবেন না, শুধু একটাই লক্ষ্য, কি করে দিল্লি দখল হবে, তাতে বাংলা রইল কি গেল, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই তিনি ডিপেন্ড করেন। তাহলে হাতে পড়ে রইল পেন্সিল। সেটাই কিন্তু গতকাল সন্ধ্যায় এবিপি আনন্দের এই সুন্দর অনুষ্ঠানটায় প্রমাণ হয়ে গেল। কি বলবেন সিপিএম এর এই সকল ধর্ম নিরপেক্ষতার মুখোশ নিয়ে, যেটা কালকে সন্ধেবেলায় এক টানে হিঁচড়ে খুলে দিলেন এবিপি আনন্দের সুমন দে? যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।